আমিও দুঃখিত, আমি যে কথাটা বলবো সেটাও আমার বলার কথা ছিল না, কিন্তু আমার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যদি আঙুল তোলেন, মোদিজির উদ্দেশ্যে যদি কেউ এই ধরনের নোংরা কথা বলেন, তাহলে আমিও বলতে বাধ্য হচ্ছি। তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, বলার পরে নয়। আমি প্রথমত প্রধানমন্ত্রীকে আবেদন করব, আমার আবেদন পৌঁছবে কিনা জানি না, কিন্তু আমার আবেদন বাংলার একজন ছাত্র যুব একজন নাগরিক হিসেবে, যে ছাড়াও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এই আপনি ইমিডিয়েট বিধানসভা ভেঙে দিয়ে আপনি ইমিডিয়েট নির্বাচন ডাকুন। যদি আজকে নির্বাচন ডাকলে আপনি 200-র বেশি সিটে হারবেন। আর যদি আরও কিছুদিন বাদে ডাকেন, তাতে আপনার আরও মুখ পুড়বে। কারণ এরপরে চাকরি খেয়ে নিল, সেটা না করে 1200 কিলোমিটার জমিতে উনি সোলার প্যানেল করে দেবেন। হ্যাঁ, ও সোলার মানে থার্মোকলের প্যানেল করে দেবে বলেছে। আগে ছিলেন চাওয়ালা, পরে হলেন পাহারাদার, তারপরে উনি সিঁদুর বেচতে নেমেছেন। চাকরি তো বেচেননি, গরু তো বেচেননি, কয়লা তো খাননি। হ্যাঁ, আপনি আগে কি ছিলেন? আপনি আগে ছিলেন প্রাইমারি টিচার, তারপর আপনি আগে ছিলেন কি এলএলবি, বিএড, হ্যাঁ, তারপরে গ্র্যাজুয়েশন একসাথে করা মহিলা। তারপরে আপনি আগে কি ছিলেন? আপনি আগে ছিলেন টালির চালের থাকা। আজকে আপনার ওই ঠিকানায় 35টা বাড়ি রেজিস্ট্রি হয়েছে। হ্যাঁ, তো আপনি আগে কি ছিলেন, এখন কি হয়েছেন সেটা আপনি ভাবুন। আগে আপনি হাওয়াই চটি পড়েছিলেন, হ্যাঁ, আর আজকে আপনি 1000 কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন। কোত্থেকে হয়েছেন? আপনি আগে কি ছিলেন, কি হয়েছেন সেটা ভাবুন। চাওলা থেকে পাহারাদার হওয়া দেশের, সেটা অত্যন্ত গর্বের বিষয়। একদম সঠিক বাস্তব কথা বলেছেন। মুখ্যমন্ত্রীর ভাষণ শুনে আমার যেটা মনে হয়েছে, যে তিনি যথেষ্ট সময় এবং ধৈর্যের সঙ্গে পর্যবেক্ষণ করেছেন পশ্চিমবঙ্গকে। যে কথাগুলো বলেছেন সেগুলোর বাস্তব রূপায়ণ আশা করি। আমরা চাই এ বিষয়ে যারা, ধরুন এই যে দুর্নীতি নিয়ে উনি বলেছেন, লাগাম ছাড়া দুর্নীতি, এই দুর্নীতির যারা মাথা, তাদের যেন ইমিডিয়েট গ্রেপ্তার হয়, যাতে আমাদের এখানে শুনতে না হয় বিভিন্ন ওই মার্কস এবং সিপিএম এবং মানে কংগ্রেসি লোকেদের কাছে বিভিন্ন ধরনের কুৎসা অপপ্রচার যে সেটিং আছে, আমরা হারিয়ে দেখাতে চাই। এবং আমরা আমাদের 250 কর্মীর বেশি কর্মীকে হারিয়েছি, তার রক্তের বিনিময়ে এবার যাতে আমরা 200 সিটের ওপরে আমরা যাতে তৃণমূলকে হারাতে পারি, আমাদের এটাই একমাত্র লক্ষ্য। আলাদা করে শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে বা শিক্ষা ক্ষেত্র যে একেবারে বিধ্বস্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গে, আমি প্রথমত প্রধানমন্ত্রীকে আবেদন করব, আমার আবেদন পৌঁছবে কিনা জানি না, কিন্তু আমার আবেদন বাংলার একজন ছাত্র যুব একজন নাগরিক হিসেবে, যে ছাত্র যুবদের পক্ষ থেকে বাংলার একজন নাগরিক হিসেবে আমি আবেদন করব, যে একটাই কথা, যে আপনি এই 26,000-এর চাকরি যাওয়ার বিষয়টা দিয়ে একটু বিশেষ করে নজর দিন, যাতে করে এই 26,000 মানুষ যেভাবে রাস্তায় এসে পড়েছেন, পথে এসে পড়েছেন, পুলিশ যেভাবে তাদের সঙ্গে নোংরা আচরণ করছে, এবং আজকে যখন আপনি আসছেন ঠিক সেই মুহূর্তে 6 জন শিক্ষিকাকে পুলিশ অ্যারেস্ট করে কালীঘাট থানায় রেখে দিয়েছে। এই অবস্থাগুলো সমন্বয় করে আপনি অন্তত তাদের বিষয়টার দিকে একটু আলাদা করে নজর দিন, এটা আপনার কাছে আমাদের সকলের বিনীত আবেদন। আরেকটা বিষয় যেটা নিয়ে আপনারা প্রায়ই বলে থাকেন, যে এখানে কোনো একটা সাধারণ মিটিং বা মিছিল করবার জন্য আপনাদেরকে কোর্টের সাহায্য নিতে হয়, এবং এই প্রশ্নটাও কিন্তু আজকে মোদিজি তুলেছেন। তিনি বলছেন যে সরকারের উপরে বাংলার মানুষের কোনো আস্থা নেই, কারণ প্রত্যেকটা বিষয়ে কোর্টের হস্তক্ষেপ ছাড়া মানুষ সরকারের উপরে নির্ভর করতে পারছে না। এটা দুর্ভাগ্যজনক। কি বলবেন? সত্যি কথা, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বাংলার একটা মিছিল করতে গেলে, বাংলার যে কোনো বিরোধী দল একটা মিছিল, একটা মিটিং, একটা পথসভা, একটা কিছু করতে গেলে সেখানেই পুলিশ রেডে করে নেমে পড়ছে, সেখান থেকেই পারমিশন বাতিল করে দেওয়া হচ্ছে, আবার প্রত্যেকটা ক্ষেত্রে কোর্টে যেতে হচ্ছে। সেই কোর্টে গেলেই আবার সেখান থেকে কোর্ট স্বাভাবিকভাবেই
ন্যায়ের পক্ষে কথা বলছেন এবং আমরা সেই মিছিল মিটিংয়ের অনুমতি পাচ্ছি। কিন্তু এভাবে একটা বিরোধী দলকে যদি প্রতিনিয়ত মামলার মাধ্যম দিয়ে একটা প্রতিবাদ সংগঠিত করতে রাস্তায় নামতে গেলে কোর্টে গিয়ে প্রতিবাদ জানাতে হয় সবার আগে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই অবস্থার থেকে বাংলার মানুষ মুক্তি চায়, বিরোধীদের স্বাধীনতা চায়, বিরোধী কণ্ঠের আওয়াজ প্রতিধ্বনিত হোক, এটা বাংলার মানুষ চায়। প্রধানমন্ত্রীর সভার পরেই একদম বেনজির আক্রমণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং তিনি নবান্নে সাংবাদিক বৈঠক করে বলছেন যে বাংলার শাসন কোনোদিন বিজেপির হাতে যাবে না। পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি ওই সভাতেই, মোদিজির সভাতেই তিনি বলেছিলেন যে অপারেশন পশ্চিমবঙ্গ আমাদের নেক্সট টার্গেট। সেখানে দাঁড়িয়ে তিনি কেন্দ্রীয় মন্ত্রীকেও উদ্দেশ্য করে বলছেন যে অপারেশন পশ্চিমবঙ্গ বলে যে মন্তব্য করেছেন সেটা মানে এই বেঙ্গল অপারেশনের কথা বলছেন মন্ত্রী। আমি চ্যালেঞ্জ করছি, কালই নির্বাচন করুন, আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমরাও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এই আপনি ইমিডিয়েট বিধানসভা ভেঙে দিন, ভেঙে দিয়ে আপনি ইমিডিয়েট নির্বাচন ডাকুন। যদি আজকে নির্বাচন ডাকেন, আজকে নির্বাচন ডাকলে আপনি 200-র বেশি সিটে হারবেন। আর যদি আরও কিছুদিন বাদে ডাকেন তাতে আপনার আরও মুখ পুড়বে, কারণ এরপরে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে দুর্নীতি তার রায় বেরোবে, তাতে করলে আপনার আরও বেশি ভোটে হারবেন, আরও বেশি সিটে হারবেন। আমি আপনাকে বলবো, আপনি যত তাড়াতাড়ি বিদায় নেন, এটা তো আপনি বুঝতে পেরেছেন, আপনি তো মঞ্চে উঠে উঠে বলছেন আমায় বিদায় দাও, বিদায় দাও। যত তাড়াতাড়ি আপনি বিদায় হবেন তত আপনার ইমেজ বলতে কিছু নেই, যতটুকু বেঁচে খুঁচে আছে সেটুকুও বাঁচবে। কারণ যত সময় যাবে এরপরে আপনি মাইনে দিতে পারবেন না, যেখানে বাংলাটাকে নিয়ে গিয়েছেন এরপর দিয়ে দিতে হলে আপনি বাংলার মানুষকে মাইনে দিতে পারবেন না, লক্ষ্মী ভাণ্ডার দিতে পারবেন না। আর যদি সেগুলো না দিতে পারেন, এমনিই আপনার অস্তিত্ব শূন্য হয়ে যাবে। মুখ্যমন্ত্রী বলছেন বিরোধীরা যখন দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে, দেশের স্বার্থে কাজ করছে, তখন প্রধানমন্ত্রীর মুখে এ ধরনের কথা বা বিরোধীদের আক্রমণ এটা খুবই দুঃখজনক। এটা কি এসব কথা বলার সময়? মহা মুশকিলের কথা। তাহলে যদি সময় না তো উনি বলছেন কেন? তো মহা মুশকিলের কথা যে রাষ্ট্র একদিকে আর রাজ্যের বিষয় অন্যদিকে। রাষ্ট্রের বিষয় সকলের এক হওয়া উচিত, যদি হয়ে থাকেন ভালো, যদি সত্যি মানসিকভাবে হয়ে থাকেন ভালো কথা। কিন্তু বিষয় হচ্ছে তাই বলে আপনার দুর্নীতির বিরুদ্ধে বলা যাবে না, আপনার সরকারের বিরুদ্ধে বলা যাবে না, আর আপনি যখন তখন যা খুশি তাই বলবেন, এটা কেমন নীতি? এবং এই মোদিজির সভাতেই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি একটি বিষয়কে বাংলার সাথে মিলিয়ে দিয়েছিলেন এবং একটা সূত্র খুঁজে বের করেছেন, সেটা হলো পেহেলগাঁওয়ে সিঁদুর দেখে দেখে ভারতীয় মানে হিন্দু নারীদেরকে দেখে পুরুষদের উপর আক্রমণ, এবং অন্যদিকে মুর্শিদাবাদে ধুলিয়ানে যখন হিন্দুদের বাড়ি ঘরদোর ভেঙে দেওয়া হয়েছে, দুটোকে তিনি এক সুরে গেঁথে দিয়েছিলেন যে এটা শুধুমাত্রই হলো হিন্দুদের ওপর মুসলমানদের আক্রমণ। এবং এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে মুর্শিদাবাদ মালদহে নাকি ঘটনার পিছনে বিজেপি। তথ্য প্রমাণ দিয়ে দেবো, এত বছরে কি দিয়েছে? এত তথ্য প্রমাণ দিয়ে দেবো করতে করতে তো মুখ দিয়ে ফেনা উঠে গেল। একটাও তথ্য, একটাও প্রমাণ তো আপনি সামনে আনলেন না। উল্টে কোর্টের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ পেশ হলো, তাতে তো আপনার মুখ দেখানো উচিত নয়। তারপরেও আপনি এত নির্লজ্জ যে তারপরেও বলে যেতে আপনার এতটুকু জিভে আটকায় না যে তথ্য প্রমাণ দিয়ে দেবো। দিচ্ছেন না কেন? তথ্য যদি প্রমাণ আপনার কাছে থাকে, সে কি আপনি সঙ্গে করে নিয়ে যাবেন? আপনি দিয়ে যান, বাংলার মানুষ দেখুক যে এর পেছনে কতটা বিজেপি যুক্ত, তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আমেরিকা বললেই চুপ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে বারবার প্রধানমন্ত্রীকে বন্ধু বলেছেন, সেই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন এত বড় নেতা আপনি, আর আমেরিকা বললেই চুপ হয়ে যান কেন? এখন কিছু বলতে না পেরে এইসব বলছেন। আমেরিকা বললে চুপ নয়, এটা এখন ওর ভাইপো গিয়ে সারা বিশ্বকে বোঝাচ্ছে। আগে ওর নিজের বাড়িকে শেখাক যে আমেরিকা বললেই নাকি চুপ হয়ে গেছে ভারতবর্ষ যে আমেরিকা বললে চুপ হয় না, সেটা আজকে ওর ভাইপো সারা বিশ্বকে বোঝাতে রাস্তায় নেমেছে। তো সেখানে ওনার এই ধরনের বকবকানির কোনো যুক্তি নেই। এখনো জঙ্গিদের গ্রেফতার করা হয়নি কেন? এত বড় বড় কথা বলেন, সেনাকে স্যালুট করতে আসবেন ভেবেছিলাম, সিকিমে তো গেলেনই না। এবং ভয় পান নাকি? বিদেশে তো এত ঘুরতেন, প্রচার হওয়া উচিত সেনার। এখনো জঙ্গিদের গ্রেফতার করতে পারেননি কেন? সবটাই দেখানোর জন্য এমন কথা বলছেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। এগুলো সব আটভাট কথাবার্তা। এটা ঠিক, এখনও ওই 4-5 জন জঙ্গিকে সম্ভবত গ্রেপ্তার করা যায়নি। তার কারণ
তারা একটা অন্য রাষ্ট্রে লুকিয়ে আছে। কিন্তু তাদের যারা বাবা, সেই বাবাদের যারা বাবা, মানে তাদের যারা ঠাকুর দাদা, তাদের মেরে কোমর ভেঙে দিয়েছে যে তারা আগামী দিন এই জঙ্গি ব্রিডিং আর করতে পারবে না। জঙ্গি প্রজননের আতুর ঘর ছিল হচ্ছে পাকিস্তান। সেই পাকিস্তান আগামী 10 বছর জঙ্গি প্রজনন করতে পারবে কি না, সেটা আজকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। অতএব ওই চারজনকে কি করা হলো না হলো, হ্যাঁ নিশ্চয়ই ওই চারজনকে পেলে আমাদের গায়ের জ্বালা কিছুটা মিটত, কিন্তু পেলে কি হতো না হতো সেটা বড় বিষয় নয়। তার থেকে বড় বিষয় তাদের যারা ঠাকুরদাদা, তাদের যারা বাবা, তাদেরকে ভারত এবং তার সৈন্যবাহিনী একদম ঘরে ঢুকিয়ে দিয়েছে, গেঁথে দিয়েছে। আমি আপনাকে বলি, কাসবকে তো আমরা বহু বছর বিরিয়ানি খাইয়েছিলাম, তারপরে তো ফাঁসিতে ঝুলিয়েছিলাম, কিন্তু আবার নতুন কাসবরা চলে এসছে। অতএব আপনি কাসবকে মারবেন না কাসবের স্রষ্টাদের মারবেন, আপনাকে সেটা সিদ্ধান্ত নিতে হবে। আপনি ফ্র্যাঙ্কেনস্টাইনকে মারবেন না ফ্র্যাঙ্কেনস্টাইন যারা তৈরি করছে তাদের রোধ করবেন, সেটা সিদ্ধান্ত নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়েছেন আজকে প্রধানমন্ত্রীকে। তিনি বলছেন আপনাকে খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি, আজ বাংলা নিরাপদ বলে আপনি ঠিক নির্বাচনের আগে এখানে আসেন, বাংলার মানুষকে ভুল বোঝাতে আসেন, কুৎসা রটাতে ষড়যন্ত্র করতে আসেন। মণিপুরে গেলেন না কেন? আপনার তো আগে ওখানে যাওয়া উচিত ছিল। দেখুন, এইগুলো কথা বলে কোনো লাভ নেই। যে মুর্শিদাবাদ গেছে ঘটনার 10 দিন পরে, 15 দিন পরে, মণিপুরে গেলেন না কেন? হ্যাঁ, বাংলার নিরাপদ বলে। বাংলা নিরাপদ হলে জেপি নাড্ডার গাড়িতে হামলা হয়ে যায় না। বাংলা নিরাপদ হলে জেপি নাড্ডার গাড়িতে হামলা হয় না। বলবেন যখন, তখন ভেবেচিন্তে বলবেন, কারণ জানবেন এই ডিজিটাল লাইফে উত্তর আসতে বেশিক্ষণ সময় লাগবে না। টাকা নিয়েও প্রশ্ন তুলেছেন যে 100 দিনের কাজে আপনারা কাজ করিয়ে নিয়েছেন, টাকা দেননি, আমরা সব দিলাম, আবাস যোজনার বাড়ির টাকা পর্যন্ত দেননি, কেন 4 বছর ধরে বাংলার বাড়ি বন্ধ করে দিয়েছেন? গরিব মানুষের কি দোষ? এবং আয়ুষ্মান স্কিমের 40% টাকা দিতে হতো, আমি কেন আপনাকে টাকা দেবো? আমাদের নিজেদের হেলথ স্কিম আছে। মূর্খের মতো কথা, মূর্খের মতো কথা। যদি আপনি বাংলার ভালো চান, আমি পেছন দিক দিয়ে শুরু করি, যদি আপনি বাংলার ভালো চান, যদি আয়ুষ্মান কার্ড যদি হতো, তাতে যদি 40% ওনাকে দিতে হতো, আজকে যে 100% খরচা করার কথা বলছেন, তাহলে 60% বাঁচত, তাহলে বাংলার 60% বাঁচত। আর সেই আয়ুষ্মান কার্ডটা সারা ভারতবর্ষে ব্যবহার হতো। আর স্বাস্থ্যসাথী কার্ড বাংলার মানুষ জানে তারা কোথায় কোথায় ব্যবহার করতে পায়, কতটা তার সুবিধে পায়। অতএব সেটা নিয়ে আর আমি বললাম না। এরপর রইল হচ্ছে, আপনি কি বললেন, কি প্রশ্ন ছিল আপনার? এবং তার সঙ্গে বলছেন যে 100 দিনের চুরি করবে তুমি, টাকা দিয়ে যাব আমি। বাবা বাবা বাবা, চুরি করবে তুমি, তোমার নেতাদের খাটের তলায় কোটি কোটি টাকার বান্ডিল তৈরি হবে, হ্যাঁ, গোলাপি নোটের, আর টাকা খরচা করে যাব আমি। এটা হতে পারে কখনো? আবাস যোজনার টাকা দেন। তো একই ব্যাপার। গোয়াল ঘর দেখিয়ে গ্রামের সাধারণ মানুষকে জমি ঘর না দিয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তৃণমূলের নেতা, তাদের আত্মীয়, তাদের যত চেলা চামুন্ড আছে, তাদের 5 তলা বাড়ি তৈরি হয়ে যাবে, আর কেন্দ্রীয় সরকার টাকা দেবে। নীতি আয়োগ কমিটি নিয়ে তিনি প্রশ্ন করছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যোজনা কমিশন কেন তুলে দিলেন? আপনি নেতাজি, গান্ধী, আম্বেদকরের নাম ভুলে গেলেন? গতবার 4 মিনিটের মাথায় আমার মাইক বন্ধ করে দেওয়া হলো কেন? এটা বাংলার অসম্মান নয়? মিথ্যা কথা বলছে, ওটা ডাহা মিথ্যাবাদী মহিলা, পুরো মিথ্যা কথা বলছেন, কারণ এটা ইতিমধ্যে প্রমাণিত যে এরকম কোনো ঘটনা ঘটেনি। মোদিজি কিন্তু আজকে প্রশ্ন তুলেছিলেন যে ফেন্সিং দেওয়া নিয়ে বর্ডারে, সেখানে তিনি মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা 1200 একর জমি দিয়েছি ফেন্সিং করার জন্য, এটা আপনাদের করার কথা। মোদিজি, বুদ্ধিটা আমার, এখানে সোলার প্যানেল করে দেবো, তাতে লোকজনের বিদ্যুতের সমস্যা মিটবে, ফেন্সিং এর কাজও হবে। আবার আরেকটা মিথ্যা কথা, সোলার প্যানেল করে দেবো। হ্যাঁ, মানুষের চাকরি খেয়ে নিল, সেটা না করে 1200 কিলোমিটার জমিতে উনি সোলার প্যানেল করে দেবেন। হ্যাঁ, ও সোলার মানে থার্মোকলের প্যানেল করে দেবে বলেছে। আজকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বেনজির আক্রমণ করলেন। তিনি বলছেন যে অপারেশন সিঁদুর নিয়ে আমার কিছু বলার নেই, প্রত্যেক মহিলার সিঁদুরের প্রতি সম্মান রয়েছে, তারা স্বামীদের থেকে সিঁদুর নেন, কিন্তু আপনি তো সবার স্বামী নন, আপনি কেন আগে আপনার স্ত্রীকে সিঁদুর দেন না? মুখ্যমন্ত্রী অবশ্য পরক্ষণেই বলছেন যে আমি দুঃখিত, এটা আমার বলার কথা ছিল না, কিন্তু আপনি আমাকে বাধ্য করেছেন। আমিও দুঃখিত, আমি যে কথাটা বলবো সেটাও আমার বলার কথা ছিল না, কিন্তু আমার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যদি আঙুল তোলেন, মোদিজির উদ্দেশ্যে যদি কেউ এই ধরনের নোংরা কথা বলেন, তাহলে আমিও বলতে বাধ্য হচ্ছি। তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, বলার পরে নয়। সিঁদুরের মর্ম যারা সিঁদুরটা পড়েছে কোনোদিন, তারাই বোঝে, বাকিরা বোঝে না। এবং বলছেন যে আগে ছিলেন চাওয়ালা, পরে হলেন পাহারাদার, এখন সিঁদুর বেচতে এনেছেন।
আগে ছিলেন চাওলা, পরে হলেন পাহারাদার, তারপরে উনি সিঁদুর বেচতে নেমেছেন। চাকরি তো বেচেননি, গরু তো বেচেননি, কয়লা তো খাননি। হ্যাঁ, আপনি আগে কি ছিলেন? আপনি আগে ছিলেন প্রাইমারি টিচার, তারপর আপনি আগে ছিলেন কি এলএলবি, বিএড, হ্যাঁ, তারপরে গ্র্যাজুয়েশন একসাথে করা মহিলা। তারপরে আপনি আগে কি ছিলেন? আপনি আগে ছিলেন টালির চালের থাকা। আজকে আপনার ওই বাড়ি, ওই ঠিকানায় 35টা বাড়ি রেজিস্ট্রি হয়েছে। হ্যাঁ, তো আপনি আগে কি ছিলেন, এখন কি হয়েছেন, সেটা আপনি ভাবুন। আগে আপনি হাওয়াই চটি পড়েছিলেন, হ্যাঁ, আর আজকে আপনি 1000 কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন। কোত্থেকে হয়েছেন? আপনি আগে কি ছিলেন, কি হয়েছেন সেটা ভাবুন। চাওলা থেকে পাহারাদার হওয়া দেশের, সেটা অত্যন্ত গর্বের বিষয় চোর হওয়ার থেকে। মিলনদা।